প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদের সাথে আছি আমি আখতারুজ্জামান। আমাদের সাথে আজকে আছেন বাংলা ভিশনের স্পোর্টস ইনচার্জ সাইফুর রহমান চৌধুরী। সাইফুর ভাই, আপনাকে স্বাগতম আমাদের বিশেষ এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ঈদের আনন্দ আপনি জানি আমরা সবাই আপনারা উপভোগ করছেন। এই আনন্দের মধ্যে আসলে আমাদের আনন্দ আরো একটু বেড়ে গিয়েছে যে আসলে বিশ্বকাপের সুপার 8 বাংলাদেশে নিশ্চিতভাবে পা রেখেছে এবং আজকে বাংলাদেশ টিম অ্যান্টিগাতে চলে গিয়েছে, সেখানে প্রথম ম্যাচ খেলবে। আজকে কোনো ম্যাচ নেই, ম্যাচ আগামীকাল। গ্রুপ পর্বের 40টি ম্যাচ ইতিমধ্যে মাঠে গড়িয়েছে, আপনাদেরকে জানিয়ে দিই। কিন্তু মাঠে গড়ালেও এখনো 12টি দল বিদায় নিয়েছে, 8টি দল উঠেছে। সেখানে বাংলাদেশ খেলবে এখনো 3টি ম্যাচ। বাংলাদেশ আসলে কেমন করবে গ্রুপ পর্বে, আমাদের এই প্রস্তুতি মানে আসলে বাংলাদেশের ফর্ম কেমন আশা করছি তারা কেমন করবে, বাকি অন্যান্য দলগুলোর কেমন পারফরমেন্স, ব্যাটে বলে বিশ্বকাপ আসলে কতটা জমলো, ব্যাটাররা কতটুকু এগোলো, বোলাররা কি করতে পারলো, সবকিছু আমরা আজকে সাইফুর ভাইয়ের কাছ থেকে জেনে নেব। তো সাইফুর ভাই, 40টি ম্যাচ হয়ে গিয়েছে। 40টি ম্যাচের মধ্যে আসলে 120 প্লাস স্কোর যদি আমি বলি, মাত্র 43টা ইনিংসে 120 প্লাস স্কোর হয়েছে। এটা কিন্তু বিশ্বকাপের সবচেয়ে মানে রেকর্ড, যে এত কম রানে নিচে ছিল স্কোর 120 আন্ডার 120। হ্যাঁ, সেটাই বলছি। এর আগে কিন্তু কখনো মানে এত বেশি ইনিংস 120 এর নিচে ছিল না। এবং যেটা বলছে যে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব পর্যন্ত ওভার প্রতি রান এসেছে মাত্র 6.71, এটাও সর্বনিম্ন বলা হচ্ছে বিশ্বকাপে। তো এই যে আসলে স্লো মন্থর, আসলে যেখানে যদি আমি বলি যে সদ্য শেষ আইপিএল, সে আইপিএলেও কিন্তু ওভার প্রতি রান ছিল 8.03। সেখানে বিশ্বকাপের মতো একটা আসর আসলে মানে এটাকে জমজমাট হওয়ার জন্য যথেষ্ট কিনা, বা বাকি দলগুলোর যে বিশ্লেষণ করে আপনি আসলে কি বলবেন দর্শকদের জন্য? এই বিশ্বকাপে আমেরিকার 16টা ম্যাচ হয়েছে ফার্স্ট রাউন্ডে। হ্যাঁ, আমেরিকার 4টা শেষ, সেকেন্ড রাউন্ডে সুপার 8 আমেরিকা কোনো খেলা নেই না। আমেরিকার মধ্যে নিউ ইয়র্কের গ্রাউন্ড 8টা ম্যাচ হয়েছে, ডালাস আর ফ্লোরিডা মিলে 8টা ম্যাচ হয়েছে। ডালাসে 2টা ম্যাচে আমরা রান দেখেছি, কিন্তু বাকি আমেরিকাতে 14টা ম্যাচে স্কোর করা খুব ডিফিকাল্ট ছিল। এটা হলো ড্রপ ইন পিচ, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি বা এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এই ড্রপ ইন পিচে ব্যাটিং করাটা আসলে খুব কঠিন ছিল, ব্যাটসম্যানরা এটার সাথে ইউজ টু ছিল না। শর্টস খেলা কঠিন, বোলারদের জন্য বোলাররা ফেভার পেয়েছে, সিম আর স্পিনও বেশ ভালো করেছে। তাহলে এইসব কারণে আসলে টি-20 হচ্ছে রানের খেলা। হ্যাঁ, সেটাই বলছি। মানুষ এটা এন্টারটেইনমেন্ট ক্রিকেট, এখানে যত রান উঠবে কম্পিটিশনটা এরকম ভালো লাগবে, খেলা দেখে উত্তেজনা থাকবে। কিন্তু সেখানে রান উত্তেজনা এখানেও ছিল, কারণ যেখানে 106 রান ডিফেন্ড করতে যে কঠিন অবস্থায় পড়ে গেছিল। দক্ষিণ আফ্রিকাতে 2টা খুব ক্লোজ ম্যাচ খেলেছে, বাংলাদেশ আর নেপালের সাথে। বাংলাদেশের সাথে কোন রকমের 4 রানে জিতে গেল 113 রান করে। আর নেপালের সাথেও তারা ম্যাচটা খুব ক্লোজ ম্যাচ ছিল। নেদারল্যান্ডসের সাথেও তাদের ম্যাচটা ডেভিড মিলার না খেললে ম্যাচটা হেরে যেত। ফলে এইসব এগুলি হচ্ছে সব এই পিচের কারণে। আর ওয়েস্ট ইন্ডিজ শুধু একটা গ্রাউন্ডে আমরা খারাপ দেখেছি, যেটা হলো সেন্ট ভিনসেন্টে। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছে, ওই ম্যাচ ওইখানে উইকেটটা একটু আমার মনে হচ্ছে আন্ডার প্রিপেয়ার্ড ছিল, রান করা কঠিন ছিল। তবুও আমি বলবো যে টি-20 ক্রিকেটে ব্যাটসম্যান ব্যাটার্স গেম, ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি মনে করবো ব্যাটসম্যানরা সব ওভারঅল মিলে আমেরিকা যে খেলাগুলো হয়েছে, ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারছে না কোনো দলেরই, আমি দেখিনি এখনো। শুধু আজকের সকালের ম্যাচটা আপনি দেখবেন 120 বলের খেলায় 50-60টা করে ডট বল অলমোস্ট প্রত্যেক দলে দিচ্ছে। আপনি সিঙ্গেল সিপর, আপনি স্ট্রাইক রোটেট করেন, সিঙ্গেল সিপর ক্রিকেট খেলেন, ওইটাও করতে পারা ব্যর্থ হচ্ছে। এখানে আমরা যদি আজকে আমাদের মুস্তাফিজের কথা বলি, সে কিন্তু এই বিশ্বকাপে আসলে বল করে ফেলেছে সম্ভবত 16 ওভার বল করে সে তার 69%, মানে প্রায় 70% বল ডট বল। তাহলে একটি আশ্চর্য ব্যাপার যে আসলে আর গতকাল রাতে কিন্তু নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন, সে 4 ওভারে 4টা ওভারই মেডেল, 24টা বলের একটা বলও রান নিতে পারেনি, সিঙ্গেল রান নিতে পারে। আশ্চর্যের ব্যাপার এটা। এটা ওই লেভেলের টিম উগান্ডা, পাপুয়া নিউগিনি, এরা হতাশ করেছে। আমি এদের যে 20 দলের বিশ্বকাপটা আসলে ফার্স্ট রাউন্ডে খুব জমেনি। এখানে সারপ্রাইজ প্যাকেজ অবশ্যই ইউএসএ আমেরিকাকে বিট করেছে, তারা ভালো ম্যাচ খেলেছে, তারা পাকিস্তানকে বিট করেছে এবং তারা খুব ভালো ক্রিকেট খেলেছে, তাদের টিমটা খুব ভালো হয়েছে। ইউএস টিমকে আমি অ্যাপ্রিসিয়েট করি, চমৎকার টিম ইউএসএ।
অন্য টিমগুলো কিন্তু সেই লোডটা নিতে পারেনি। আর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এরা কিন্তু এরকমই খেলে, ওরা খেলে। স্কটল্যান্ড তো ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল ম্যাচটা বৃষ্টিতে অবস্থা হয়ে যাওয়াতে, তারপর উঠতে পারলো না, 5 পয়েন্ট নিয়েও তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারলো না। আর নেদারল্যান্ডস নট ব্যাড, ভালো ক্রিকেট খেলেছে, বাংলাদেশের সাথে ম্যাচটা খুব ভালো ক্রিকেট খেলেছে তারা ওভারঅল। ডাচদের সাথে সাউথ আফ্রিকাকে তো কাঁপিয়ে দিয়েছিল। এছাড়া যে আফ্রিকার যে দেশগুলো আছে, নামিবিয়া, উগান্ডা, পাপুয়া এরা খুবই হতাশ। এখানে আসলে মিস করেছে জিম্বাবুয়েকে। উগান্ডা 40 রানে অল আউট হয়ে গেছে। উগান্ডা খুবই হতাশ করেছে। তবে যেহেতু দলগুলো আইসিসির সহযোগী দেশগুলোর কথা বললেন, তো আমরা তো আসলে পূর্ণ মেম্বার, বাংলাদেশ পূর্ণ মেম্বার। তো বাংলাদেশের পারফরমেন্স আসলে কি দেখলেন এই গ্রুপ পর্বের যে 4টা ম্যাচ? হয়তো 3টা জয় এবং একটা প্রায় জয়ের কাছাকাছি গিয়ে আফ্রিকার কাছে হারা। আসলে এই যে জয়টা বা এই যে ম্যাচগুলো দেখে আসলে হয়তো মনে হচ্ছে পয়েন্ট টেবিলে মনে হচ্ছে বাংলাদেশ ভালো করছে অ্যাজ ইউজুয়াল, বোলারদের উপরে ডিপেন্ড করে, কিন্তু এটা এজ এ টিম এখন বাংলাদেশের ম্যাচ আছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, কঠিন রাউন্ডে। হ্যাঁ, এই গ্রুপে সেকেন্ড রাউন্ড, কিন্তু আমি তার আগে বলি আমরা খুব সন্তুষ্ট বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গিয়েছে। 2007 আমাদের যে আশঙ্কার জায়গা ছিল, বিশ্বকাপের পরে এই দ্বিতীয়বারের মতো যে বাংলাদেশ গেছে, এটার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই, অ্যাপ্রিশিয়েট করি আমরা। বাট আমাদের পারফরমেন্স আরো অনেক বেশি ভালো করতে হবে, কারণ সেকেন্ড রাউন্ডে হচ্ছে রিয়েল ক্রিকেট হবে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্রিকেট খেলা হবে, ওখানে খুব টাফ কম্পিটিশন হবে। তো বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে জ্বলে উঠতে হবে। বাংলাদেশের সবচেয়ে মেইন কনসার্ন হচ্ছে ব্যাটিং। আপনি ফার্স্ট রাউন্ডে বাংলাদেশ জিতে আসছে, যে এই পর্যন্ত আসছে, এখানে বোলারদেরকে আমি 75% সবই তাদের, কারণ ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব সেভাবে। তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, সাকিব একটা ম্যাচে নেদারল্যান্ডসের জ্বলে উঠেছিল, ভালো করেছে। আর বাকিরা তেমন পারফর্ম করতে পারেনি। বিশেষ করে টপ অর্ডারের অবস্থা খুবই করুণ, ওদেরকে ফায়ার করতেই হবে, ওদেরকে মানে রানে ফিরতেই হবে, আদারওয়াইজ বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে খুব কঠিন হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ, আমি অনেকের কাছে শুনলাম যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, মানে প্রত্যাশা তো শেষ নাই। আমরা আশা করি যদি সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশের বিশাল ব্যাপার, কিন্তু সেটা করতে গেলে বাংলাদেশকে 2টা দলকে হারাতে হবে সেকেন্ড রাউন্ডে মিনিমাম 2টা দল। তারপর রান রেটের একটা ব্যাপার আছে, এবং সেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো টিম আছে, আফগানিস্তানের মতো টিম আছে। আফগানিস্তান যদিও আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে খুবই হতাশ করেছে, আমি বাকি 3 ম্যাচ কিন্তু বিরাট বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল, মাঠে খুব, বিশেষ করে নিউজিল্যান্ডকে তারা যেভাবে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজের কাছে দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ক্রিকেট খেলেছে। আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটা খেলো বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই, এবং তাও শেষ ম্যাচ। আবার বাংলাদেশে আবার 2 দিন খেলতে হবে, 21-22, একটা 8:30 পরের দিন 6:30 তো বাংলাদেশের জন্য একটু ফিকচারটা একটু টাফ হয়ে গেছে, কঠিন ম্যাচ। এখন যেহেতু আপনি করার সুযোগ নাই, আইসিসির এই কথাটা যে আসলে ম্যাচ, আইসিসির যে আসলে রুলস রেগুলেশন বা ফিকচার বা সূচি সবকিছু মিলিয়ে ভারত কি আসলে সুবিধা পায় বলে মনে হয়, বা আমার কাছে যতটুকু এখানে ফিক্সারটা যেটা করেছে প্রথম থেকে গ্রুপিং এর থেকে এটা অদ্ভুত লেগেছে। যেন অস্ট্রেলিয়া দেখেন আপনি বি গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু অস্ট্রেলিয়া সেকেন্ড রাউন্ডে আসছে বি গ্রুপ দ্বিতীয় হয়ে, B2 ইংল্যান্ড A2 হিসেবে সেকেন্ড রাউন্ডে খেলবে। কেন ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ চ্যাম্পিয়ন, ওয়েস্ট ইন্ডিজ ওদের গ্রুপের দ্বিতীয় হয়ে সেকেন্ড রাউন্ডে আসছে, অথচ আফগানিস্তান গ্রুপে রানার্স আপ হয়ে আফগানিস্তান গ্রুপ 1 হয়ে আসছে। ভারত যদি গ্রুপের দ্বিতীয় হতো, ভারত কিন্তু গ্রুপ 1 হিসেবে আসতো, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এখানে আরেকটা দেখেন, ভারত যদি সেকেন্ড রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, গ্রুপ 1 এর চ্যাম্পিয়ন হয়, তাহলে ভারত নিয়ম অনুযায়ী ভারতকে খেলতে হবে ফার্স্ট সেমিফাইনাল। সিস্টেম অনুযায়ী ভারতের খেলার কথা ফার্স্ট সেমিফাইনাল, কিন্তু তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে সেকেন্ড সেমিফাইনাল। আগে থেকে নির্ধারণ করা হয়েছে যে ভারত সেমিফাইনালে উঠলেই তারা খেলবে হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল, গায়ানাতে খেলবে। গায়ানার উইকেট সাবকন্টিনেন্টাল উইকেট ইন্ডিয়ার উইকেটের সাথে মিল আছে, স্পিনাররা ডমিনেট করে, ভারত আগে থেকে এটা সেট করে। এটা কিভাবে সম্ভব? এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। ভারতের টুর্নামেন্টটা এটাই প্রশ্ন। আইসিসি কে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে, তো এটা তো মানুষ যে ব্যঙ্গ করে বলে, এটা তো বাস্তব হয়ে যায়, তাহলে তো এটা আইসিসির জন্য লজ্জা। আমরা মানলাম যে ভারতের স্পন্সর বিশ্বকাপে 72% স্পন্সর ভারত থেকে আসছে, বিশাল একটা রোল প্লে করছে স্পন্সররা, ইন্ডিয়ান স্পন্সররা বিশ্বকাপে বিশাল রোল প্লে করেছে। এবার T20 ওয়ার্ল্ড কাপে রেকর্ড প্রাইজ বানিয়ে দিচ্ছে আইসিসি, সেটা মানলাম। কিন্তু ওইটা করতে যে ইন্ডিয়াকে এত ফেভার করতে যাওয়া, বা এটা খুব দৃষ্টিকটু, খুব লজ্জাজনক। প্রিয় দর্শক, আপনারা অনেকজনই আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকজন কমেন্টও করছেন আমাদের। আমি একটু কমেন্ট পড়ি। আলাউদ্দিন তিনি বলছেন 20 দলের বিশ্বকাপে রইল বাকি 8,
আসলে আমরা আসলে আজকের টাইটেলটা এভাবে সাজিয়েছি কারণ আইসিসি চেয়েছিল এই ক্রিকেটের উত্তেজনা বিনোদনটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে, যে কারণে দল সংখ্যা বাড়ানো হয়েছে। দল সংখ্যা বাড়ানো হলেও যে উদ্দেশ্যে বাড়ানো হয়েছে সেই উদ্দেশ্যটা আসলে পরিপূর্ণ হচ্ছে না, এরকম আমার কাছে মনে হয়েছে। যে কেন যেন ওই যে ছোট ছোট দেশগুলো জমাতে পারেনি, যদিও তাদের নিজ নিজ দেশে আনন্দ উত্তেজনা যোগ হয়েছে। যেমন নেপালের আমরা দেখেছি ওমানে, পাপুয়া নিউগিনিতে বা উগান্ডাতে এজ এ কান্ট্রি হিসেবে আমরা নেপাল কিন্তু ক্রিকেট উঠে আসছে। আমি এটা বলবো যে নেপাল খুব ভালো পারফর্ম করেছে, হয়তো তারা জিততে পারেনি। ওদের ক্যাপ্টেনের কথা আমার খুব ভালো লেগেছে, বাংলাদেশকে হুঙ্কার দিয়েছিল রোহিত পটেল। হুঙ্কারটা দেওয়ার মূল ছিল যে নেপাল চেয়েছিল যে এই বিশ্বকাপে একটা বড় দলকে হারাতে। ওদের ক্যাপ্টেনের পুরো কথাটা ছিল যে আমরা একটা বড় দলকে হারাতে পারলে আমাদের দেশে ক্রিকেটটা বুম করবে। আমাদের ক্রিকেটের প্রতি সরকার এবং সবাই স্পন্সরদেরও দৃষ্টি থাকবে, কারণ আমরা খুব কঠিন সময় পার করেছি। দলটা গঠন করতে আমাদের অনেক সময় লেগেছে। মানে এটা আমার মনে হচ্ছে ভারতীয় কোচ মিন্টু অনেক ভালো ভূমিকা রেখেছে মিন্টুদা। এবং আমাদের যে দেশের আমাদের ক্রিকেটের যে সূচনা লগ্ন 2002-3-4 যে সময়টা ছিল, আমরা কিন্তু এরকম ক্রিকেট দেখতাম। আমাদের আরো আগে কঠিন সময় গেছে, কিন্তু 2-3-4 তে আমরা টেস্ট প্লেইং কান্ট্রি ছিলাম, কিন্তু আমাদের আরো আগে এই অবস্থা ছিল। আমরা ওই 70-এর দশকে বাংলা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ক্রিকেট খুব স্ট্রাগল করতে হয়েছে, টাকাই ছিল না। ফান্ড না থাকলে আপনি খেলায় উন্নতি করবেন। আমি আসলে টাকার বিষয়টা জানি না, আমি বললাম যে এজ এ দর্শক হিসেবে, যেমন ওই যে এখন নেপালের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখা হতাশ হওয়া, একটা আশায় বুক বেঁচে থাকা, শেষ বলে রানটা হবে কিনা, রান আউট মানে যে এই সাকিবের এই আউটটা আসলে দেবে কিনা থার্ড আম্পায়ার, মানে এই নিয়ে যে একটা আশায় বুক বেঁধে থাকা, এইগুলো আসলে আমরাও কিন্তু সময় করেছি। তা আমার কাছে এখন মনে হচ্ছে নেপাল যেন ওরকম একটা ক্রিকেট, উগান্ডা যখন যে সময় বিশ্বকাপ কোয়ালিফাই করলো, তাদের দেশে একটা বিরাট আনন্দের বন্যা বয়ে গেল। পাপুয়া নিউগিনি তারা তো আসলে এটা বিনোদন প্রিয় জাতি একটা, তারা আসলে এরকম বিনোদন দিতেই পছন্দ করে এবং আসলে তারা খেলে এরকম। তো এই কথা আমাদের দেখেন, আমরা 97 আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের কি হয়েছে, আমাদের একটা বিরাট দেশে একটা উৎসব হয়ে গেছিল। তো এরকমই আসলে আরেকজন দর্শক বলেছে, রনিব নাবে উনি একজন, মে আল্লাহ ব্লেস আওয়ার ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট টিম। আসলে শুধু তিনি না, আমরা সবাই চাচ্ছি যেন বাংলাদেশ ক্রিকেট টিম একটু ভালো করে। আসলে তাদের আমরা বারবার হতাশ করছে আমাদের ব্যাটাররা, তারা একটু আমাদের আশার আলো দেখাক, পরবর্তী ম্যাচগুলো জিতে ফিরুক, এটাই আমরা চাচ্ছি। তো আমরা এখন চলে যাবো আবার সাইফুর ভাই কাছে। সাইফুর ভাই, বাংলাদেশের যে বোলিং লাইন, এই বোলিং লাইন দিয়ে আমি যদি আপনাকে বলি যে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন, প্রথম ম্যাচ আমাদের যেহেতু অস্ট্রেলিয়ার সাথে, আমাদের কিন্তু গেম প্ল্যান এখন অস্ট্রেলিয়া নিয়েই করা উচিত। যে অস্ট্রেলিয়ার এখন ডেভিড ওয়ার্নার বলেন, ট্রেভিস হেড, মার্কাস স্টোইনিস, ওরা এখন দারুণ ফর্মে আছে। তো এই এদের বিরুদ্ধে আসলে বোলিং লাইন, তো যেহেতু আমাদের বোলাররাও দারুণ ফর্মে আছে, তো আসলে এই লড়াইটা আসলে আমার মনে হচ্ছে এক পেশে না হয়ে মনে হয় বেশি জমজমাটি হবে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো ফর্মে, এটা একটা অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য। একটু ভালো, দুইটা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু ডেভিড ওয়ার্নার একটা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু ট্রেভিস হেড অন্যরা কিন্তু এত ওদের এটা একটা এই অ্যাডভান্টেজ যদি বাংলাদেশ নিতে পারে। বাংলাদেশের বোলাররা খুব ভালো পারফর্ম করেছে ফার্স্ট রাউন্ডে, এই ফর্মটা ধরে রাখতে হবে তাদের সেকেন্ড রাউন্ডে, এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের স্পিনাররা একটু ভালো ভূমিকা রাখতে পারে। আমার কাছে সেটাই মনে হয়েছে, এই অ্যাডভান্টেজ নিতে পারলে বাংলাদেশ যদি দুইটা ম্যাচ জিতে, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার পথে অনেক একটু এগিয়ে। দুইটা ম্যাচ জিতে গেলে আমাদের সমীকরণ অনেক ভালো ক্রিকেট খেলতে হবে, অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। ফার্স্ট রাউন্ডে যে ক্রিকেটগুলি খেলেছে ওই ক্রিকেট খেলা আসলে সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ টিমের যে ব্যর্থতা, আমি যদি বলি টপ অর্ডারদের যে ব্যর্থতা, আসলে এই ব্যর্থতা যদি আমরা এজ এ ভক্ত হিসেবে যদি আমি বলি যে নির্বাচকরা দায়ী, এটা আমরা বলছি যে আমার পাপন দায়ী, অমুক দায়ী, মানে ভক্তরা যেভাবে বলছে বিসিবির অমুককে সরাও, তমুককে সরাও, একে বাদ দাও, কিন্তু একজন বিশ্লেষকের দৃষ্টিতে যদি আমি বিচার করি, জহুরুল চোখে বিচার করি, আসলে বাংলাদেশ টিমের এই টপ ফর্মে, এই টপ অর্ডারদের এই যে ফর্মহীনতা, এটা দীর্ঘদিনের, এখনো কেন এটা সমাধান হচ্ছে না? এটা উচিত ছিল। আমরা সিলেক্টরের সাথে, আমার চিফ সিলেক্টরের সাথে আমার একদিন কথা হয়েছিল দল ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা যাওয়ার আগে। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি অফ প্লেয়ারদেরকে নিয়ে যেতে বিপদে পড়বেন। উনি আশা বাদ দিয়েছিলেন যে ফর্মে ফিরবে। আমেরিকার সাথে 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল, ভারতের সাথে একটা ম্যাচ ছিল, আমার আমেরিকার সাথে আরেকটা প্র্যাকটিস ম্যাচ, ওটা হয়নি খেলা। বাট বলো এই ম্যাচগুলি খেলে আশা করি তারা ফর্মে ফিরে আসবে। অ্যাটলিস্ট মানে তারা কিন্তু ফর্মে ফিরতে পারেনি, বলে এই জন্য দল খুব স্ট্রাগল করছে। কিন্তু সেকেন্ড রাউন্ডে বাংলাদেশকে খুব টাফ টাইম পার করতে হবে। বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলতে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে রানে ফিরতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আমাদের বোলারদেরকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি, বোলারদেরকেও ভালো করতে হবে। আমাদের বোলাররা, তানজিদ সাকিব কিন্তু টপ 5 বোলার একজন, বিশ্বকাপে হাইয়েস্ট উইকেট টেকার 5 জনের একজন, আবার মুস্তাফিজ টপ 10 এর মধ্যে আছে। কিন্তু আমাদের আপনাদের ব্যাটসম্যানদের দিয়ে দেখেন, তহিদুদ্দিন 2টা ইনিংস ভালো খেলেছে,
4 ম্যাচে 2টা ইনিংস ভালো খেলেছে, সাকিব একটা ইনিংস ভালো খেলেছে। এই 4 ম্যাচে বাংলাদেশে মাত্র একজন 50 করেছে, সাকিব নেদারল্যান্ডের সাথে, এটাই। আর কোনো ব্যাটসম্যান 50 নাই, বলে বড় ইনিংস খেলতেই পারছে না। 30 ঊর্ধ্ব ইনিংস আছে মাত্র 5টা। তো ফলে বাংলাদেশকে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে। ব্যাটসম্যানরা যথেষ্ট রান না করতে পারলে বোলাররা ডিফেন্ড করবে কিভাবে? এটা তো আমেরিকার উইকেট না, নিউ ইয়র্কের উইকেট না যে আপনি 120 রান করে ম্যাচ জিতে চিন্তা করবেন, বোলারদের উপর দায়িত্ব দিয়ে দিবেন, বোলাররা ম্যাচ বের করে নিয়ে আসবে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু সেরকম না, ওখানে অনেক ভালো উইকেট হবে, টি-20 মানের উপযোগী উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, অনেক রান উঠবে। আজকে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে যে কটা বড় স্কোর হয়েছে সব ওয়েস্ট ইন্ডিজের মাঠে। একটা শুধুমাত্র প্রথম ম্যাচটা যুক্তরাষ্ট্র কানাডা, ওটা ডালাসে ছিল। এই ম্যাচটা ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো ম্যাচে জমেনি। প্রিয় দর্শক, একজন কমেন্ট করেছেন এখন কোনো খেলা নাই। আমি আপনাদেরকে জানিয়ে দিই, গ্রুপ পর্বের খেলা আজকে ভোরেই শেষ হয়েছে, আজকে কোনো খেলা নেই। আগামীকালে আবার সুপার 8-এর ম্যাচ শুরু হবে। কালকে প্রথম একটাই ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে ইউএসএ মুখোমুখি হবে। কালকে হচ্ছে সুপার 8-এর প্রথম খেলা, কাল রাত 8:30টায় আপনাদেরকে জানিয়ে দিই। আজকে কোনো খেলা নেই, সুতরাং আজকে টসের কোনো খবর আমরা দিতে পারছি না আপনাদেরকে। তো আমি এখন আবার সাইফুর ভাইয়ের কাছে বলছি, সাইফুর ভাই, আমাদের যদি বলি যে আইসিসির যে 12টি মানে যে 20টি দলের টুর্নামেন্ট, 12টি দল তো বিদায় নিল, যেখানে দুর্ভাগ্যজনকভাবে 2জন সাবেক চ্যাম্পিয়ন এবং নিউজিল্যান্ডের মতো বড় দলও চলে গিয়েছে। তো এই যে বাকি যে দলগুলো, ছোটখাটো দলগুলো, আসলে এই দলগুলো কতটুকু আসলে আইসিসির টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, বা ক্রিকেট টুর্নামেন্টটাকে কতটুকু আসলে জমজমাট করে মানে সমৃদ্ধ করতে পারলো? উগান্ডা, নেপাল এই দলগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে আইসিসি এই টুর্নামেন্টে খেলতে পারলে তারা একটা ভালো ফান্ড পাবে আইসিসি থেকে। এটা ওদের লাভ, এটা লাভ। এইটা দিয়ে তারা তাদের ক্রিকেট ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে। আচ্ছা, পিএনজি এদের কিন্তু টাকা নাই, এদের কিন্তু ক্রিকেট খেলে এদের প্লেয়াররা কিন্তু টাকা পায় না, এরা কিন্তু অন্য প্রফেশনে থাকে, অকেশনালি তারা ক্রিকেটটা খেলে। আচ্ছা, এই ধরনের ইভেন্ট আসলে ওয়ার্ল্ড কাপে ওরাও এখানে চাচ্ছে যে এখানে খেলে যদি তাদের ক্রিকেট কিছু টাকা পাওয়া যায় এবং কিছু তাদের একটা দুইটা, যেমন আমেরিকা হারিয়ে দিল পাকিস্তানকে, এই ধরনের সারপ্রাইজ যদি রেজাল্ট করতে পারে তাদের ক্রিকেটের জন্য এটা খুব জোয়ার আসবে, স্পন্সর আগ্রহী হবে। টাকা ছাড়া উন্নতি করা ক্রিকেট বড় টাকার গেম, সব খেলাই আপনি শুধু ক্রিকেটের কথাই বলেন না, ক্রিকেট আরো বেশি এক্সপেন্সিভ গেম। যে কোনো খেলা থেকে ক্রিকেট অনেক বেশি এক্সপেন্সিভ গেম, বলে টাকা ছাড়া আপনি করতে পারবেন না, কারণ এই দেশগুলোর টাকা নাই, নেপালের ক্রিকেটের কোনো টাকা নাই। এটা গেল হচ্ছে নেপাল, উগান্ডা, মনে করেন ওদের লাভ, নামিবিয়া, পিএনজি, এটা ওদের লাভ হলো। এখন আইসিসি যেটা চাচ্ছিল যে অনেকগুলো দল অংশগ্রহণ করিয়ে তারা নিজেদেরকে যে আসলে ক্রিকেটের যে বিশ্বায়নটা ওদিক দিয়ে আইসিসি সফল বলা যাবে। আমেরিকা তো ক্রিকেটটা হয়েছে, 16টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচ দর্শকও ছিল, প্রত্যেকটা ম্যাচে আমি দেখেছি, মাঠে দর্শক ছিল, এবং বিভিন্ন দেশেও আর কি যে কান্ট্রি ওয়াইড কিন্তু এখন আইসিসি খেলার মধ্যে এখন কিন্তু দেখিয়েছে যে ওই দেশের এখন অমুক শহরের ক্রিকেট উন্মাদনা কেমন, এই ফুটেজটুকু দেখিয়েছে। তো দেখেছি নেপালে, পাপুয়া নিউগিনিতে, ওমানে বা হচ্ছে স্কটল্যান্ড, সব দেশে আসলে ক্রিকেট উন্মাদনা আসলে তাহলে আইসিসির যে উদ্দেশ্য সেটা আসলে সফল, এবং অন্যান্য দেশগুলোর তাদের আসলে উদ্দেশ্য থাকে ফান্ডিং একটু বড় করা, তহবিলটা বড় করা, সেদিকেও সফল। সুতরাং আমরা বলবো যে না, আসলে সবকিছু ঠিকঠাক ভাবে যাচ্ছে। আরেকজন দর্শক বলছে শরীফুলকে এখন বাংলাদেশের খুব দরকার সুপার 8-এ। প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে দিই শরীফুল ফিট আছেন, তিনি আসলে একাদশ হয়তো দেখাও যেতে পারে। তো এই বাংলাদেশের বোলিং লাইন যে ফর্মে আছে, এই ফর্মে থাকা বোলিং লাইন পরিবর্তন করবেন কি না, টিম ম্যানেজমেন্ট কি ভাবছে সে বিষয়ে সাইফুল ভাই? বোলিং লাইন ভালো করছে, ছোট একটা ইনজুরি থেকে উঠে আসছে, ফলে বোলিং লাইন খুব ভালো করছে। তো এই পর্যায়ে তাকে টিমে ঢুকানোটা আসলে কঠিন। কেউ যদি খারাপ করে পরের ম্যাচে হয়তো শরীফুলের একটা সুযোগ হবে, দেওয়া যেতে পারে। প্রথম ম্যাচে আমার মনে হয় না অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টিম চেঞ্জ করে উইনিং কম্বিনেশন, আমার কাছে ওইটা মনে হয়েছে যে আসলে আমার কাছে মনে হচ্ছে এই টিমটাই রাখবে। সাকিবও একটা রানে ফিরেছে নেদারল্যান্ডসের সাথে, এটা একটা ভালো পজিটিভ দিক। গত ম্যাচে সবচেয়ে সাকিবের সার্ভিসটা খুব দরকার হবে, খুবই দরকার বাংলাদেশে, এবং নেপালের সাথে সে উইকেটও পেয়েছে। সাকিবের অলরাউন্ড পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ, মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ, টপ অর্ডার ব্যাটসম্যানদের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ। তহিদ হৃদয় আমাদের এখন মেইন ব্যাটসম্যান আমি বলবো, হৃদয়কেও আরো রেসপন্সিবিলিটি নিয়ে ক্রিকেট ব্যাটিং করতে হবে, তাকে বড় ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করতে হবে। সে 2 ডাউনে ব্যাটিং এ নামছে। তবে যেহেতু টিম নিয়ে কথা বলছে, টিম নিয়ে আসলে আরেকটা কথা বলি দর্শক, আপনারা আসলে কমেন্টে জানিয়ে দিন যে আসলে ক্যাপ্টেন শান্ত, যেহেতু ব্যাটার শান্ত ব্যর্থ, ক্যাপ্টেন শান্ত কতটুকু সার্থক, তাকে আপনারা 10-এ কত দিবেন আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিন। এবং ক্যাপ্টেন্সি নিয়ে আমরা এখন কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই, ক্যাপ্টেন্সি নিয়ে আসলে শান্তই কি ক্যাপ্টেন্সি করতেছে, নাকি তার নেপথ্যে নায়কে কেউ অদৃশ্য কেউ একজন নেতৃত্ব দিচ্ছে?
এটা একটু বলবেন, কারণ এই পারফরমেন্স একজন প্লেয়ার আসলে এরকম, আমি বেশ কিছু কৌশল দেখেছি বোলিং লাইনে পরিবর্তন আনা বা সাকিবের লাস্ট ওভার সাকিবের করা, এসব ব্যাপারগুলো 19 ওভারে মুস্তাফিজকে ইউজ করা, এই ব্যাপারগুলো আমার কাছে একটু কৌশলী মনে হয়েছে। আমরা অনেক দূরে আছি আমাদের টিম থেকে, বিশ্বকাপ থেকে, আমরা পরিষ্কার করে সবকিছু বলতে পারবো না, কিন্তু আমরা যতটুকু জেনেছি টিম স্পিরিটটা খুব ভালো আছে, খুব ভালো আছে, জয়ের মধ্যে আছে। তো টিমটা ম্যাচ জেতাতে বাংলা টিম সেকেন্ড রাউন্ডে গেছে 2007-এর পর। বোর্ডও খুব প্লিজ। আমাদের পারফরমেন্স হয়তো আপ টু দা মার্ক না, আমাদের ব্যাটসম্যানদের টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্সও খুব খারাপ সবকিছু, বাট আমরা জিতেছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। জয় জিতলে অনেক অনেক কিছু, অনেক লুফলস ঢাকা পড়ে যায়, জিতলে টিমের স্পিড ভালো থাকে। এবং এখানে শান্ত খুব সুবিধা পাচ্ছে সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে, সেই মেইন ক্যাপ্টেন্সি করছে মাঠে, আর সে ভালো সাপোর্টটা পাচ্ছে। হ্যাঁ, আমি ওইটাই দেখছি, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব দুই পয়েন্টকে খুব ভালোভাবে গাইড করছে, এবং সেও শিক্ষানবিশ হিসাবে দলের সিনিয়র মোস্ট দুজন ক্রিকেটার কাছ থেকে সে উপদেশগুলি নিচ্ছে, এবং কাজে লাগছে বাংলাদেশের এই পর্যন্ত 3টা ম্যাচ। এখন আমরা প্রত্যাশা করবো সুপার 8 বাংলাদেশ খুব ভালো কিছু করুক, অবশ্যই প্রত্যাশা থাকবে। তো খুব কম্পিটিটিভ ক্রিকেট হবে। হ্যাঁ, আমি সেটাই সেখানে আসছিলাম যে বাংলাদেশ এখন ধরেন শান্ত ধরেন ক্যাপ্টেন্সি ভালো করছে বা তার ফর্ম খারাপ, তো শান্ত কিন্তু নেদারল্যান্ডস ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে আপনি ওটা দেখে থাকবেন যে তাকে প্রশ্ন করা হয় ফর্মে ফেরার কথা বা তার এই যে অনিয়মিত পারফর্ম নিয়ে, তো সে একটা কথা বলে যে অধিনায়ক বলে যে প্রতিদিনই ভালো খেলতে হবে এমন কোনো কথা নয়, এটা কোনো কথা নয়, তাই না? তো এজ এ ক্যাপ্টেন এই ধরনের বক্তব্য দলের জন্য আসলে কতটা স্পিরিট বাড়িয়ে দেয় না স্পিরিট কমিয়ে দেয়, এটা আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে ও খুব চাপে আছে, ব্যাটসম্যান যদি, ও তো মেইন ব্যাটসম্যান, হ্যাঁ ব্যাটার, ওপেনার ব্যাটার, সে একজন টপ অর্ডার ব্যাটসম্যান, ওর রানে না থাকাটা ওর জন্য খুব কষ্টকর হচ্ছে। মানে এটা ও নিজে ক্যাপ্টেন হিসেবে সে এটা একটা বার্ডেন হয়ে যায়, কঠিন বার্ডেন হয়ে যায়, এবং এটা ওর কাছে উত্তরও থাকে না, একটা উত্তর তো দিতে হবে। না কিছু বলে তো কিছু বলে হাত ছড়াতে হবে, পাশ কাটাতে হবে, বা আমরা যেভাবে বলি, তো এটা একটা বিব্রতকর পরিস্থিতি। তার জন্য এই ধরনের প্রশ্নটা আসাও আমাদের সাংবাদিকরা করছে আর কি, এটা ও তো চেষ্টা করছে, অবশ্যই না, কিন্তু খুব টাইমটা খুব খারাপ যাচ্ছে। যেমন বিরাট কোহলির কথা আমরা বলি, টাইমটা খারাপ যাচ্ছে, এটা হলো ব্যাড লাক, দলের জন্য ব্যাড লাক। শান্ত যে ব্যাটসম্যান হিসেবে শান্ত ফায়ার করলে দলের অনেক উপকার হতো। আমার ক্যাপ্টেন শুড বি লিড ফ্রম দ্য ফ্রন্ট, কারণ এখনকার ক্রিকেটের নন পারফর্মিং ক্যাপ্টেনের কোনো ভূমিকা নাই। না না 79 ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে মাইক ব্রিয়ারলি ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন, খুব নাম করা ক্যাপ্টেন ছিলেন, কিন্তু কোন ব্যাটসম্যান ছিলেন মূলত, কিন্তু তার কোনো পারফরমেন্স ছিল না। কিন্তু সে এত ভালো ক্যাপ্টেন্সি করতো, ইংল্যান্ড টিম তাকে নিয়ে প্লিজ ছিল যে আমাদের ক্যাপ্টেন নন পারফর্মিং থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু সে আমাদের ক্যাপ্টেন থাকে। কিন্তু আমরা এখনকার আধুনিক ক্রিকেটে এটা নাই, এই সুযোগ নাই যে ক্যাপ্টেন হবে হি শুড বি এ পারফর্মার। হ্যাঁ, পারফর্মার। যেমন আমরা গত বিশ্বকাপে কিন্তু দেখেছি দক্ষিণ আফ্রিকা দলে টেম্বা বাভুমা পরপর 3 ম্যাচ খারাপ করার পরে সে কিন্তু একাদশ থেকে বাইরে গেল, ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে গেল, আর ব্যাক করতে সেই যে বসেছে তাকে কিন্তু আর সে সুযোগ পায়নি। মানে এই জন্য বলছি যে ক্রিকেট আসলে অনেক বদলেছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন যে আসলে শান্তর আসলে ক্যাপ্টেন্সি যে আমি আপনার জানতে চাইলাম কত দিবেন, এর মধ্যে এমডি মইনুল ইসলাম সে বলেছে 10-এ 2ও দিব না আমি। জহুরুল ইসলাম তিনি বলেছেন শান্তকে আমি 10-এ 0 দেব। তারপরে আরেকজন লিখেছেন, জহুরুল ইসলাম আরো একটি কমেন্ট করেছেন, লিটন শান্তকে দল থেকে বাদ দিতে হবে। মঞ্জুরুল ইসলাম 10-এ 0 দিতে চেয়েছেন। মানে এই যে ব্যাপারটা দেখছেন, মানে শান্তর নেতৃত্বকেও মানুষ আসলে যেন ঠিকভাবে নিতে, মানে পজিটিভ ভাবে নিচ্ছে না। যদিও তাদের ওই যে আপনি যেটা বললেন যে আধুনিক ক্রিকেটে অধিনায়ক বলে কোনো পদ থাকে না, তারপরে হচ্ছে উইকেট কিপার বলে কোনো পদ থাকে না, মানে আপনাকে সব ভূমিকা রাখতে হবে। আগে শুধু উইকেট কিপিং করলে আপনি খেলতে পারতেন, কিন্তু এখন কিন্তু আপনাকে শুধু উইকেট কিপিং আপনাকে রেখে দলে রাখবে না, শুধু নেতৃত্ব দলে রাখবে না, আপনাকে অবশ্যই পারফর্ম বোলিং আপনাকে একটা ডিপার্টমেন্টে ভালো করতে হবে। হ্যাঁ, সেটাই ভূমিকা রাখতে হবে, কন্ট্রিবিউশন রাখতে হবে। এর আগে ধোনি যেটা দেখেছিলেন 2011 বিশ্বকাপে, যে সে যখন নেতৃত্ব হলো শুধু ব্যাটিং বোলিং করলেই হবে না, আপনাকে ফিল্ডিং এ যে কিছু রানও সেভ করতে হবে। এটা যদি না পারেন তাহলে শচীনের মতো আপনিও বাদ পড়বেন, শেহবাগের মতো আপনি বাদ পড়বেন, গম্ভীরের মতো আপনি বাদ পড়বেন। মানে এই যে একটা টিম যে তৈরি করা, দল জিতে যাচ্ছে দেখি শান্ত একটু প্রেসারলেস আছে। হ্যাঁ, আছে, দল জিতে গেছে, বাট সেকেন্ড রাউন্ডে কিন্তু এটা থাকবে না। সেকেন্ড রাউন্ডে আপনি খুব কঠিন দলগুলো খেলবেন। এবং আমি আফগানিস্তান আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিই যে আবারও আপনারা বলেছেন আজকে কোনো খেলা আছে কিনা। আমি বলছি আসলে আজকে কোনো খেলা নেই। নো নাম্বার ফর শান্ত, নো নাম্বার ফর শান্ত, ক্যাপ্টেন থেকেও বাদ দেওয়া উচিত। দল নেতা যদি খারাপ করে বাকিরা কি করবে, অনেক কিছু আর অনেক কমেন্ট দর্শক করছেন, তা আসলে আমি
আপনাদের অনেকগুলো কমেন্ট পড়ে ফেলেছি। তো এখন আপনাদেরকে জানাবো গ্রুপ পর্বে আসলে আমাদের অস্ট্রেলিয়া ইন্ডিয়া এই দুইটাকে তো আসলে আমরা সবসময় সমীহ করি, কিন্তু আমাদের চেয়ে তুলনামূলক ছোট বা আমাদের চেয়ে পরে ক্রিকেট শুরু করার দেশ আফগানিস্তান, তাদের বিরুদ্ধে আমরা আসলে জয়টা পেতে চাই, বা এটা আমাদের জয় কাম্য, প্রত্যাশা অনুযায়ী আমরা জয়টাও আমাদের অকাম্য। ভাই তো এখন আফগানিস্তানের সাথে গত ওয়ানডে বিশ্বকাপে আমরা জিতেছিলাম, বাট আফগানিস্তান কিন্তু তারপরে দারুণ ক্রিকেট খেলেছে। এবার বিশ্বকাপ গ্রুপ পর্বে, এবার বিশ্বকাপে তারা প্রথম রাউন্ড থেকে ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু আমাদের আজকে শুধু তাদেরকে আমি খারাপ করতে দেখলাম, তারা আজকে চাপটা প্রেশারটা নিতে পারেনি। আমরা আশা করবো বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচে আফগানিস্তান তাদের সবচেয়ে খারাপ দিনটা যাবে তাদের ক্রিকেটে। ওয়ান ডে ক্রিকেট বা টি-20 ক্রিকেট হচ্ছে ডে ফেভার গেম, ওই ডেটা খুব ইম্পর্টেন্ট, যাকে ক্লিক মানে ফেভার করে। তো বাংলাদেশে আমরা আমাদের ইম্পর্টেন্ট ম্যাচ, আমাদের দুইটা ম্যাচ জিতলে আমরা সেমিফাইনালের দিকে যাব। আমি আশা করছি অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারানো খুব কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে। অস্ট্রেলিয়া আর আফগানিস্তানকে বাংলাদেশ টার্গেট করুক সেকেন্ড রাউন্ডে, ইন্ডিয়ার সাথে একটা ক্লোজ ম্যাচ খেলুক। এটা যদি হয় তাহলে বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে যায়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে, কারণ বাংলাদেশ গত কয়েকটা বিশ্বকাপে বাংলাদেশ খুব ভালো খেলেনি। এবং আমি আপনাকে বলি যে আমরা আফগানিস্তানকে যে হালকাভাবে আসলে নেওয়ার কোনো সুযোগ নেই, এই কারণে কারণ আফগানিস্তান অনেক ভালো টিম, টপ উইকেট টেকার একজন আফগান বোলার ফজল ফারুকি দুর্দান্ত বোলার, স্পিন বোলিং ডিপার্টমেন্ট খুবই, রশিদ নবী মুজিব ওদের একটা ভালো, এবং টপ রান স্কোরার রহমতুল্লাহ গুরবাজ 160 রান, সেও আফগান, দুজনই আফগান। আমি এটাই বলছি ব্যাটসম্যান বোলিং দুজনই আফগান ক্রিকেটার। তো আসলে যেখানে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড কত মানে রাঘব বোয়াল বা দাপুটি ক্রিকেটার রয়েছে, সেখানে আফগানিস্তানের ব্যাটার বোলার দুজনই সেরা রান সংগ্রাহক, সেরা উইকেট টেকার। মানে এটা একটা ব্যাপার, মানে এটা ওরা ক্রিকেটটা কিভাবে সাজিয়েছে আফগানিস্তান, ওদের অনেক পটেনশিয়াল আছে ক্রিকেটে, আমরা আসলে অভাব নেই। এবং আপনি পাওয়ার ক্রিকেটে ওদের ফিজিক্যাল অ্যাডভান্টেজটা ওরা পুরোটা কাজে লাগাচ্ছে। রহমতুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুক, কি ফিটনেস, ওদের পাওয়ার ফিটনেস সবকিছু আছে, ফিগার অনেক হাই। আজমতুল্লাহ মোহাম্মদ আজকে একটা ওভার করেছে, খুবই একটু ছিল, ওই যে 36 রান যেটা মেডমেড ওভার গিয়েছে ওখানে। ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু খুব ভালো টিম, ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো একটা টিম হয়েছে, এবং ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে। তাদেরকে বি গ্রুপ থেকে আমি মনে করি ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য, সেমিফাইনালে যাওয়ার জন্য খুব মানে ফেভারিট। হ্যাঁ, তো আফগানিস্তান টিমের এই অবস্থায় আমি জানছি যে আমার কাছে এই গ্রুপে মনে হয়েছে আফগানিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ। তো আমার কাছে মনে হচ্ছে এই গ্রুপে যেন আফগানিস্তানই শক্তিশালী, এরপরে ভারত, এরপরে বাংলাদেশ, এরপরে অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয়েছে, আমি যে ওদের ব্যক্তিগত পারফরমেন্স বা দলের জয়গুলো দেখে, অস্ট্রেলিয়া কিন্তু দাপুটে ক্রিকেট খেলতে পারেনি না। ফার্স্ট রাউন্ডে তাদের ব্যাটসম্যানরা ভালো করেছে, বা দুজন ব্যাটিং এ বোলিং এ তাদের হাইস্ট উইকেট টেকার, হাইস্ট রান তাদের আফগানিস্তানের ক্রিকেটার, কিন্তু সেকেন্ড রাউন্ডে তারা অনেক বেশি কম্পিটিশনের মুখোমুখি হবে। এখানে এসে পারফরমেন্সটা তারা ধরে রাখতে পারবে কিনা এটার উপর ডিপেন্ড করছে। এখন যেহেতু আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে চাপের মুখে পড়ে, কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে চাপটা নিতেই পারে, এখানে তাদের টিমের লুফলস গুলো বা ল্যাকিংসটা কোথায় বোঝা যাচ্ছে। সুতরাং এই যে সুযোগগুলো, এইগুলো ক্যালকুলেশন করা আমাদেরও জরুরি, যে আসলে আজকের ম্যাচে আফগানিস্তান কোথায় কোথায় ভুল করলো, এই ভুলগুলোকে অবশ্যই আমাদের পিক করতে হবে। অবশ্যই পিক করবে, অবশ্যই যখন অপোনেন্ট টিমকে নিয়ে অনেক স্টাডি করে। আর এখনকার ক্রিকেট তো দেখে ফুটওয়ার্ক দেখতে হয়, তার শটগুলো কোনটা উইক জোন, কোনটা তার স্ট্রং জোন, উইক জোন, সব অনেক কিছু এখন আছে। তো প্রিয় দর্শক, আপনারা আসলে প্রচুর কমেন্ট করছেন যে লর্ড শান্ত, সে শান্ত আসলে লর্ড বা ট্রল। আসলে দেখেন, আপনারা হয়তো অনেকেই বলছেন যে একজন ক্রিকেটার ট্রল করছেন বা সমালোচনা করছেন, সমালোচনা করবেন, কিন্তু একজন ক্রিকেটার কখনো মাঠে নামলে সে চায় না যে আসলে মানে ব্যর্থ হয়ে ফিরে আসুক, তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রানে ফেরার জন্য। আমাদের কামনা থাকবে তাকে এমন কোন ট্রল করবো না যে ট্রলের কারণে সে খুবই বিড়ম্বনায় পড়বে, কারণ তার একটা পরিবার আছে, তার বাবা মা, তার ভাই বোন, তার সন্তানও আছে। তো এমন কোনো আমরা কিছু করব না, বা এমন কোনো ট্রল করব না যেন তার মানে ব্যক্তিগত জীবনটাও খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে। সুতরাং আমরা চাবো যে সে একটু ভালো কিছু করুক, ফিরে আসুক, প্রত্যাশা করুক। সে খারাপ খেললে টিম ম্যানেজমেন্ট অবশ্যই তাকে বসিয়ে রাখবে, তাকে ছিটকে, তাকে আবার বাদ দিয়ে সুযোগ দিবে, তাকে নিজেকে ঝালাই করে নেওয়ার। এর আগে আমরা দেখেছি সে শান্ত এর আগেও ফিরে বাদ পড়েছে, আবারও জ্বলে উঠেছে, আবারও ফিরে এসেছে। সেই ক্ষেত্রে আমরা এই জন্য বলবো দর্শকদেরকে যে আপনারা অবশ্যই টিমের উপরে ভরসা, তাদের উপরে একটা বিশ্বাস রাখবেন, সমালোচনা করবেন ব্যর্থতায়, কিন্তু তাদেরকে এভাবে বিরূপ মন্তব্য করে তাদের মানসিকতাকে দুর্বল করে দিবেন না। আরেকজন কমেন্ট করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মুশফিককে দলে নেওয়া উচিত, মাহমুদুলকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। আসলে আমরা দর্শকরা বা আমরা ক্রিকেট ভক্ত হিসেবে নিজেরা নিজেদের মতো অনেক মতামত দিয়ে থাকি, এটা নিজের জায়গা থেকে, কিন্তু মাঠের ক্রিকেটটা আসলে যারা ক্রিকেট খেলেন এরা জানেন যে একটা বল আসলে 140 কিলোমিটার স্পিডে যখন আসে, তখন এই এক সেকেন্ডেরও কয়েকটা ভাগ করে যেই সময়টা হয়, সেই সময়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার শটটা চেঞ্জ করবো কিনা।
এটা একটা মাঠের ক্রিকেট অনেক বড় ব্যাপার। তো এখন আমরা সাইফুর ভাইয়ের সাথে কথা বলবো যে মুশফিকুর রহিম আসলে একটা মিস করা নাম কিনা বিশ্বকাপে আমাদের জন্য এখন? হ্যাঁ, মিস করা টিম, ও তো খুব ভালো প্লেয়ার। আমি যদি দল গঠন করতাম, আমি মুশফিককে দেখে দল গঠন করতাম, কিন্তু এই স্টেজে এখন তো আর সুযোগ নেই। এখন আমাদের যে টিমটা আছে সুপার 8-এ, আমরা চাই এই টিমটা ভালো খেলুক, সবাই পারফর্ম করুক, আমরা পজিটিভ থাকি, পজিটিভ মাইন্ডে থাকি, আমরা টিমের উপর ক্রিটিসাইজ করে বা তাদের সমালোচনা করে তাদের উপর প্রেশার ক্রিয়েট না করি, আমরা তাদেরকে সময় দেই। তারা তো সেকেন্ড রাউন্ডে আসছে, কিছু না হোক 17 বছর পরে তারা শ্রীলঙ্কাকে শুধু হারায়নি, তারা দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটা 4 রানে তারা হেরেছে, জমিয়ে তুলেছে। হয়তো একটু লিটনের যদি আমরা একটু উইকেটটা পাইতো, হয়তো বাংলাদেশ আন্ডার পারফর্ম করেছে, কিন্তু তারপর জিতে সেকেন্ড রাউন্ডে আসছে। আমরা চাই সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক, আমরাও পজিটিভ থাকি, আমরা ইতিবাচক থাকি, আমরা টিমের উপর বাড়তি প্রেশার ক্রিয়েট না করি, সমালোচনা না করি, আমরা এই প্রত্যাশা করি, আমরা টিমের জন্য ভালো উইশ করি। আমরা অবশ্যই ভালো প্রত্যাশা, সবাই ওরা যদি একটু উৎফুল্ল থাকে, ওরা যদি একটু ভালো মাইন্ডে থাকে, তাহলে ওরা ভালো ক্রিকেট খেলবে। ভালো ক্রিকেট খেলার জন্য ভালো মাইন্ড খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখন প্রিয় দর্শক, আমরা শুধু একটা গ্রুপ নিয়ে কথা বলছি, বাংলাদেশের গ্রুপ নিয়ে, কিন্তু এছাড়াও কিন্তু সুপার 8-এ আরো 4টি দল উঠেছে, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এখানেও কিন্তু 4টি দলই আমার কাছে মনে হয়েছে যে মারদাঙ্গা ক্রিকেট খেলবে এই গ্রুপটাতেও। আশা করি এই গ্রুপে, এবং প্রথম ম্যাচও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার সাথে ইউএস এর খেলা, কালকে এই ম্যাচটা দিয়ে সুপার 8 শুরু হবে। তো এই যে ম্যাচ, এই ম্যাচের মানে এই গ্রুপের মানে সম্ভাবনা, বা এই গ্রুপে আসলে মার্কাটার ক্রিকেট আমরা আমেরিকাতে খেলা হবে, আমি এটা দেখার খুব প্রত্যাশা যে আমেরিকা কেমন ক্রিকেট এখানে ফার্স্ট রাউন্ডে নিজেদের হোম গ্রাউন্ডে খুব ভালো ক্রিকেট খেলেছে, পাকিস্তানকে হারিয়েছে এবং ক্লোজ ম্যাচ খেলেছে। তারা এই ফার্স্ট রাউন্ডে বিশ্বকাপ কিন্তু যুক্তরাষ্ট্রই ছিল এই বিশ্বকাপে, এবং তারা তাদের প্রত্যাশা পূরণ করে, তাদের দেশবাসীর প্রত্যাশা পূরণ করে তারা সেকেন্ড রাউন্ডে আসছে। এবং সেকেন্ড রাউন্ডে তারা কেমন ক্রিকেট খেলে এটা হচ্ছে দেখার বিষয়। বাট আমার কাছে মনে হচ্ছে খুব সুবিধা করতে পারবে বলে মনে হয় না, কারণ এখানে অনেক বেশি টাফ ক্রিকেট হবে, উইকেট ভালো। এখানে সাউথ আফ্রিকা একটা বড় টিম, তারা ওইভাবেই তারা সবকিছু প্ল্যান করবে, ওইভাবে তারা তাদের ক্রিকেটাররা পারফর্ম করবে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য কাজটা কঠিন হবে। যদি যুক্তরাষ্ট্র এই ম্যাচটা বের করতে পারে বা অসম্ভব ভালো কিছু করতে পারে, তাহলে বলতে হবে যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো যদিও তারা এই পর্যন্ত আসছে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, অবশ্যই করতে হবে আমাদের। না, অবশ্যই অবশ্যই, কারণ প্রথমবার বিশ্বকাপ এবং যাদের কোনো ক্রিকেটই অবকাঠামোই ছিল না, কোনো ক্রিকেটার ছিল না, সব মিলিয়ে আর কি যারা শখের বসে ক্রিকেট খেলে বা অন্যান্য দেশ থেকে এসেছে, তারা আইসিসি ট্রফিতে অনেকবার খেলেছে, বাট ওই মানের ক্রিকেট তারা কখনো খেলে। হ্যাঁ, মানে আইসিসি কিন্তু এই যে আইসিসি ফুল মেম্বারদের সাথেই তাদের তো সেরকম খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না। এবং আমি এই যে দলটা তারা করেছে, তাদের প্লেয়াররা কিন্তু ভালো পারফর্ম করেছে, খুব। অ্যারন জোন্স, আমি ওটাই বলছি, মানে খুবই ভালো ব্যাটিং করছে, মানে এত ম্যাচিউর ক্রিকেট। প্যাটেল, যেটা যে ক্যাপ্টেন ইন্ডিয়ান ক্রিকেটার, নেত্রা ভালকারদের যে বোলার, ওরা ওদের সর্বোচ্চটা দিয়েছে, এবং আমার মনে হচ্ছে যেন ওরা পরিণত ক্রিকেটার, এমন নতুন মনে হয়নি একটা ক্রিকেটার, তারা অভিজ্ঞ এক্স ক্রিকেটার। তারা হয়তো আমেরিকাতে গিয়েছিল ভাগ্য অনুসারে, তারা সুযোগটা পেয়েছে, তারা সুযোগটা কাজে লাগাচ্ছে, তারা হার্ড ওয়ার্ক করেছে, এবং তাদের কোচ স্টুয়ার্ট ল ভালো কোচ। হ্যাঁ, ওটা উনি পরীক্ষিত কোচ। তো সাইফুর ভাই, আমি যেটা বলবো যে এইবারের বিশ্বকাপ সেকেন্ড রাউন্ডের কথা আমরা বলি, সেকেন্ড রাউন্ডে আমি ইউএসএ কে আমি খুব বেশি দেখছি না। আমার কাছে মনে হচ্ছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, বা ইংল্যান্ড সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে বাদ দেওয়া যাবে, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডই যাবে পরবর্তী রাউন্ডে, ওয়েস্ট ইন্ডিজ এবং তার মানে আমরা মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এবং এখানে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে ফাইটটা হবে, মূল ফাইটটা হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হোম টিম, তো ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ফর্মে আছে, তারা তো কোয়ালিফাই সেমিফাইনালে চলে যাবে। আর ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে গ্রুপ 1 থেকে তাহলে ভারত এবং ভারত আর অস্ট্রেলিয়াকে আমি এগিয়ে রাখবো। আর বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে আমরা প্রত্যাশার জায়গা থেকে থাকবে যে তারাও যাক, সেক্ষেত্রে আফগানিস্তানকে হারাক, এবং অস্ট্রেলিয়া যেহেতু অস্ট্রেলিয়া আর আফগানিস্তানকে আমি টার্গেট এবং টার্গেট আমার মনে হয় ক্রিকেটারদেরকে ওটাই, এই দুটা টিমকে টার্গেট করে। এবং ভারত আসলে ওই যে এদের লোয়ার অর্ডার সবাই তো ব্যাটার, এটা একটা ভারতের একটাই প্লাস পয়েন্ট, এরা সবাই ব্যাটার, ওরা যেই ব্যাটে যাক না কেন সে একটু মার কাটার একটা ইনিংস খেলার ট্রাই করে। ভারতের ব্যাটিং বোলিং দুটো খুব স্ট্রং, এবং মোহাম্মদ সিরাজ বলি, বুমরা বলি, আরশাদীপ সিং, এবং ওদের এখন পেস লাইন, স্পিন লাইন দিয়ে বেশ ভালো। এবং স্পিনার আমি আজকে একটা পরিসংখ্যান করলাম যে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট টেকার ফাজল হক ফারুকী 12টি, বাকি যে 9টি সেকেন্ড যারা আছেন 9 জন পেয়েছেন, এই 6 জন পেয়েছেন 9টা করে উইকেট, যার মধ্যে 2 জন স্পিনার, অ্যাডাম জাম্পা আর আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের আর অস্ট্রেলিয়ার, বাকিরা সবাই হচ্ছে পেসার, যার মধ্যে আমাদের তানজিম সাকিব আছে। তো এই যে ব্যাপারটা যে স্পিনাররা কিন্তু একেবারে যে
আগেকার মানে মনে করা হতো যে স্পিনাররা খুব বেশি কার্যকর না টি-20 বিশ্বকাপে, কিন্তু টি-20তে, কিন্তু এখন কিন্তু এটা বেরিয়ে সেই চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে যারা একটু হিট পারে, কোয়ালিটি ক্রিকেট, কোয়ালিটি বোলার হলে ওরা পারফর্ম করবে, বের হবে। কোয়ালিটি ক্রিকেট, এই যে নেপালের সন্দীপ লামিচান, আমরা তো তার সম্বন্ধে অনেক শুনেছি। তাকে আমেরিকাতে নেওয়ার জন্য প্রথমে ভিসা দেওয়া হয়নি, পরে চেষ্টা করে ভিসা। সে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো বোলার, লেগ ব্রেক, সেটাই মনে হলো। এবং বাংলাদেশের সাথে সে যে 2টা উইকেট নিয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা ওর গুগলিটা রিডই করতে পারেনি। এবং আমার কাছে ওকে দেখে ওটাই মনে, ও কিন্তু অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলা প্লেয়ার, বিগ ব্যাশ, এবং এই জন্য মনে হয়েছে যে না, তারা আসলে পরিণত দল হতে পারে যদি তারা একটু অবকাঠামোগত নেপাল ক্রিকেট উঠে আসবে। কিন্তু আরেকটা বিষয় যে এশিয়ার দলের মধ্যে যেহেতু পাকিস্তান এবং নেপাল, শ্রীলঙ্কা তিনজনই চলে এসছে, 3টা দলে চলে এসছে, এখন বাকি থাকলো আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, এবং 3টা দলই এক গ্রুপে, কাকতালীয় ভাবে একটা গ্রুপে হয়ে গেছে, এবং এইখান থেকে 2টা দলকে বিদায় নিতে হচ্ছে। সেখানে হয়তো একটা দল হয়তো সেমিফাইনালে এশিয়ার দল দেখা যেতে পারে, আমার কাছে যতটুকু মনে হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা এখনো অনেক দর্শক আমাদের সাথে আছেন এবং অনেকজন কমেন্ট করিয়েছেন। আপনারা বলছেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, এবং আমাদের কথার সাথে তাল মিলিয়েছেন লাদেন মিয়া নামে একজন, প্রণয় দেবনাথ নামে একজন, জহুরুল ইসলাম, মানে অনেকেই আসলে আমরা যেটা আশা করেছি যে বাংলাদেশ গ্রুপ দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে হারাবে, আপনারাও সেই প্রত্যাশাটা করেছেন। তো এই প্রত্যাশা যেন সত্য হয় এবং বাংলাদেশ টিম সেকেন্ড রাউন্ডে একটু ভালো, যে ব্যর্থতাগুলো আছে, যে আমরা যতটুকু ফাইন্ড আউট করতে পেরেছি, তারা যেন সেটুকু ওভারকাম করে জিততে পারে, সেই প্রত্যাশা আমরাও রাখছি। সাইফুর ভাই, শেষ কথা হিসেবে দর্শকদেরকে আপনি কি বলতে চাবেন যে বাংলাদেশ টিম আসলে মানে কিভাবে কামব্যাক করতে পারে, সেভাবে যদি আপনি একটু বলেন। 21 তারিখে বাংলাদেশের সুপার 8 মিশন শুরু হচ্ছে। ফার্স্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে, আমি মনে করি এটা খুব ভালো হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার যে উইকনেস গুলো আছে, যে উইক পয়েন্ট গুলো আছে, বাংলাদেশের ওইটাকে ফাইন্ড আউট করবে এবং ওইভাবে বাংলাদেশ নিজেদের প্ল্যানটাকে সেট করবে। আমি মনে করি যদি অস্ট্রেলিয়াকে বাংলাদেশ একটা হিট করতে পারে, অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিংও করে, বাংলাদেশ যদি তাদেরকে কম রানে আউট করতে পারে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা, তো বাংলাদেশের সুযোগ থাকছে এই ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে বেরোয় আসার। এবং অস্ট্রেলিয়ার সাথে বেরোয় আসলে বাংলাদেশ কিন্তু বাকি 2 ম্যাচে কিন্তু সুপার 8 সুপার ফার্স্ট রাউন্ডে বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচটা হারানোতে বাংলাদেশ বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ অনেক ইন্সপায়ার্ড ছিল। তো আমরা আশা করি যে অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে, সমর্থ হয় ভালো ক্রিকেট খেলতে, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে ফিরতে পারে, ফায়ার করে, এবং আমাদের বোলাররা যে ফার্স্ট রাউন্ডে যে বোলিংটা করেছে ওই বোলিংটা ধরে রাখতে পারে, এবং যে সাকিব আমরা 2 ম্যাচ দেখেছি, এই সাকিব থাকুক, সাকিব ভালো করেছে, এটা খুব দলের জন্য। সে আমাদের মেইন ক্রিকেটার, অলরাউন্ডার, আসলে মেইন ক্রিকেটার। তো ও পারফর্ম করলে ওভারঅল টিমের মধ্যে একটা ভালো পজিটিভ, মানে দুই দিকে একটা পুরো ইফেক্ট, মানে ভালো একটা এফেক্ট আসে। এই এফেক্টটা আসলে, পজিটিভ এফেক্টটা আসলে বাংলাদেশ সামনে আরো ভালো ক্রিকেট খেলবে। আর অস্ট্রেলিয়াকে হারাতে পারলে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরটা, সেমিফাইনালে যাওয়ার পরটা অনেক সহজ হয়ে যাবে। এটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আসলে অনেকক্ষণ আছে আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আজকে কোনো ম্যাচ নেই, সুতরাং আপনাদেরকে টসের কোনো আপডেট দিতে পারলাম না আমরা। আগামীকালকে একটি মাত্র ম্যাচ, দক্ষিণ আফ্রিকা এবং ইউএস এর ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 8 এর খেলা। তারপর দিন ভোরে খেলা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের। তো বিশ্বকাপের সুপার 8 জমে উঠুক এই প্রত্যাশা কি আপনাদের কাছে। বাংলাদেশ টিমও সুপার 8 2টি ম্যাচ ভালো খেলুক, অন্তত সেমিফাইনালে পা রাখুক। তৌহিদ হৃদয়ের যে স্বপ্ন, উনি যে প্রেস কনফারেন্সে বলেছিলেন আমাদের যে টিম, আমরা সেমিফাইনাল খেলার সামর্থ্য রাখি, সেই সেমিফাইনালের যাত্রা শুরু হোক বাংলাদেশের, এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলা ভিশনের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।